কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুর্যোগপূর্ণ এই সময়ে আশা রাখছি সবাই পড়াশোনা করছো মনোযোগ দিয়ে, বাসায় থাকছো। আমি গত ক্লাসে তোমাদের শুরু করেছিলাম সমন্বয় সাধন চ্যাপ্টারটি, দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। সমন্বয় সাধনে আমরা ওই দিন পড়েছিলাম দুইটা টপিক। একটা ছিল সমন্বয় সাধনের ধারণা, এরপর একটা ছিল সমন্বয় সাধনের নীতিমালা সমূহ। আজকে আমরা পড়ব আরো দুইটা টপিক। এর মধ্যে সমন্বয় সাধনের গুরুত্ব, আর পড়ব হচ্ছে সমন্বয় সাধনের পূর্ব শর্ত বা সহায়ক সমূহ। শিক্ষার্থীরা, তোমরা এরই মধ্যেই আমি আশা রাখছি পড়া শুরু করেছো, সমন্বয় সাধন চ্যাপ্টারটি শুরু করেছো। এখানে সমন্বয় সাধনের প্রথম যে সংজ্ঞাটা পড়িয়েছিলাম আমি, যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে কতিপয় ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের প্রচেষ্টাগুলিকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াটাই ছিল সমন্বয় সাধন। আজকে আমরা পড়ব সমন্বয় সাধনের গুরুত্ব। শিক্ষার্থীরা মনোযোগের সাথে খেয়াল করো সমন্বয় সাধনের গুরুত্ব। সমন্বয় সাধন এর জন্যে, সমন্বয় সাধন একটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই অনেক গুরুত্ব বহন করে। সমন্বয় সাধন যদি ঠিকমতো প্রতিষ্ঠানে সম্পন্ন না হয়, তাহলে প্রতিষ্ঠান কি হবে? তার কাঙ্ক্ষিত যে সাফল্য, কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য মাত্রায় পৌঁছতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো যে সমন্বয় সাধনের গুরুত্বের ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম পয়েন্ট, আমি ক্লাসে আগে বলেছিলাম তোমাদেরকে একবার, যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, সুবিধা সবগুলোর প্রশ্নের প্যাটার্ন একই রকম, অর্থাৎ সবগুলোর পয়েন্ট প্রায় কাছাকাছি, প্রায় একই রকম। অর্থাৎ বলেছিলাম যে 7টা থেকে 8টা পয়েন্ট যদি তুমি তোমার মেমোরিতে রাখতে পারো, তুমি এটা থেকে সুবিধা, যে কোনো প্রশ্নের সুবিধা, যে কোনো প্রশ্নের গুরুত্ব, যে কোনো প্রশ্নের উদ্দেশ্য, যে কোনো প্রশ্নের প্রয়োজনীয়তা তুমি পড়তে পারবে ব্যবস্থাপনা সাবজেক্টের ক্ষেত্রে। খেয়াল করো, সমন্বয় সাধনের গুরুত্বের ক্ষেত্রে যদি আমি প্রথম টপিক নিয়ে আলোচনা করি, প্রথম পয়েন্ট বলি তোমাদেরকে, যে বিনিয়োগ বৃদ্ধি। খেয়াল করো, সমন্বয় সাধনের গুরুত্ব পড়াচ্ছি আমরা। এর প্রথম পয়েন্ট হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য সঠিক সমন্বয় খুবই প্রয়োজন, খুবই গুরুত্ব বহন করে। যদি আমি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ, অর্থাৎ ইনভেস্টের পরিমাণ বাড়াতে চাই, তাহলে সুষ্ঠু সমন্বয় অবশ্যই আমার লাগবে। এরপরে খেয়াল করো, যদি আমার প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ বাড়ে, অর্থাৎ ইনভেস্ট করা হয় বেশি, তার মানে আমার ক্যাপিটালের পরিমাণ বাড়ছে, অর্থাৎ মূলধন বাড়বে, মূলধন বৃদ্ধি। খেয়াল করো, বিনিয়োগ যদি বাড়ে, তাহলে আমার মূলধনের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের পুঁজির পরিমাণ বাড়ছে। পুঁজির পরিমাণ বাড়লে কি হবে? আমি আমার প্রতিষ্ঠানে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ আমি করতে পারবো, ততটুকু উৎপাদন করতে পারবো। খেয়াল করো, তার মানে কি? যদি আমি মূলধনের পরিমাণ বেড়ে যায়, সাথে সাথে আমার প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণও বাড়বে। আশা রাখছি তোমরা সবাই বুঝতে পারছো। অর্থাৎ পরের পয়েন্ট হচ্ছে আমাদের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। খেয়াল করো, তার মানে ছিল, প্রথমটা ছিল বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগ বৃদ্ধি করার সাথে সাথেই আমার বেড়ে গিয়েছে মূলধনের পরিমাণ, মূলধন বেড়েছে। মূলধন বাড়লে আমার অবশ্যই কি হবে? প্রতিষ্ঠানের প্রোডাকশনের পরিমাণ বাড়বে। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রোডাকশনের পরিমাণ যদি বাড়ে, তাহলে আমি অবশ্যই আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, কারণ ওখানে আমি সমন্বয় সাধনের সংজ্ঞার শুরুতেই বলেছিলাম প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে, তার মানে আমার যে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। অর্থাৎ আমার লক্ষ্য হচ্ছে প্রোডাকশন বাড়বে, দেন আমার মুনাফা বাড়বে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবকিছুই বৃদ্ধি পাবে। তাহলে উৎপাদন বৃদ্ধি হলো। উৎপাদন যদি আমার একটা প্রতিষ্ঠানের, অর্থাৎ
আমার প্রতিষ্ঠানের বা তোমার প্রতিষ্ঠানে, সেটা যেটাই হোক না কেন, একটা প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে? অবশ্যই মূল মুনাফার পরিমাণ বাড়বে। মুনাফার পরিমাণ বাড়বে। আশা রাখছি বুঝতে পারছো। অর্থাৎ কি, উৎপাদন যদি বাড়ে তাহলে আমার ব্যবসায়ে মুনাফার পরিমাণ বাড়বে। তার মানে এখানে ছিল, আমি আবার একটু রিক্যাপ করছি, খেয়াল করো, যে বিনিয়োগ বৃদ্ধি সমন্বয় সাধনের জন্য বিনিয়োগ বৃদ্ধিটা মানে বিনিয়োগ বৃদ্ধি সমন্বয় সাধনের জন্য অনেক গুরুত্ব বহন করে। অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধির জন্য সমন্বয় সাধন প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মূলধন বৃদ্ধি ছিল, অর্থাৎ মূলধন বাড়ানোর জন্য সমন্বয় সাধন প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। তারপরে ছিল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বাড়ানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। মুনাফা বাড়ানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। খেয়াল করো, যদি আমার মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, আমার আয়ের পরিমাণ অবশ্যই বাড়ছে, অর্থাৎ আয় বৃদ্ধি। প্রফিট যদি বৃদ্ধি পায়, আমার আয়ের পরিমাণটাও বাড়ছে। যদি আমার আয়ের পরিমাণ বেড়ে যায় তাহলে আমার সম্পদের পরিমাণ বাড়বে, সম্পদ বৃদ্ধি। খেয়াল করো, তাহলে সম্পদ বাড়ানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ, আয় বাড়ানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ, মুনাফা বাড়ানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। যদি সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ যদি আমার বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সরকারের সম্পদ যদি বেড়ে যায় তাহলে আমার সম্পদের সুষ্ঠু ব্যবহারটাও বৃদ্ধি পাবে, সম্পদের সুষ্ঠু ব্যবহার আমি করতে পারবো। তারপর এটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সুষ্ঠু সঠিক ব্যবহারটা আমি সঠিক ইউজটা আমি করতে পারবো। এরপরে খেয়াল করো, যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার বাড়ে তাহলে আমার কি হবে? সম্পদের সুষ্ঠু ব্যবহার বাড়বে, তাহলে কি হবে? সরকারের সেই রাজস্ব যেটা আছে সেই রাজস্বের পরিমাণটা বৃদ্ধি পাবে। তার মানে আমার যদি সম্পদ বাড়ে তাহলে অবশ্যই আমাকে ট্যাক্স দিতে হবে, সরকারকে সেই ভ্যাটটা আমাকে দিতে হচ্ছে, সেই রাজস্বটা আমাকে দিতে হচ্ছে। যদি রাজস্ব, খেয়াল করো, রাজস্ব কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে আসো, যদি রাজস্ব বেড়ে যায়, রাজস্ব যদি বেড়ে যায় তাহলে অবশ্যই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কর্মসংস্থানের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তাহলে আয় বৃদ্ধির জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ ছিল, সম্পদ বৃদ্ধির জন্য দরকার ছিল, সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য সমন্বয় সাধন অবশ্যই দরকার, রাজস্ব বৃদ্ধির জন্য সমন্বয় সাধন দরকার বা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ, কর্মসংস্থান বৃদ্ধির জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। যদি কর্মসংস্থানের বৃদ্ধি হয়, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ বাড়ে, তাহলে অবশ্যই জনগণের অর্থাৎ মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। তার মানে জীবনযাত্রার মান উন্নয়ন। খেয়াল করুন শিক্ষার্থীরা, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, অর্থাৎ জীবনযাত্রার মান বাড়ানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কয়েকটা পয়েন্ট সিরিয়ালি মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, প্রথমেই ছিল বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগের পরে ছিল মূলধন বৃদ্ধি, মূলধনের পরে ছিল উৎপাদন বৃদ্ধি, তারপরে ছিল মুনাফা বৃদ্ধি, তারপরে ছিল আয় বৃদ্ধি, তারপরে হচ্ছে সম্পদ বৃদ্ধি, সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ, জীবনযাত্রার মান উন্নয়ন। এছাড়াও তুমি গুরুত্বের ক্ষেত্রে বলতে পারো একটা প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। তুমি বলতে পারো প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি কমানোর জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। তুমি বলতে পারো সময়ের অপচয় হ্রাস করার জন্য সমন্বয় সাধন অবশ্যই গুরুত্ব বহন করে। দক্ষ ব্যবস্থাপনা তৈরির জন্য সমন্বয় সাধন গুরুত্ব বহন করে, অর্থাৎ দক্ষ ব্যবস্থাপনা তৈরি করার জন্য সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। আবার একটু মনোযোগ দিয়ে শিক্ষার্থীরা খেয়াল করো,
আমি তোমাদের আজকের টপিকে শুরুতে শুরু করেছি সমন্বয় সাধনের গুরুত্ব। এখানে আমরা 10টা থেকে 12টা পয়েন্ট নিয়ে আলোচনা ইতিমধ্যেই করেছি। আশা রাখছি তোমরা সবাই এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো। একটা কথা আমি এই জায়গায় বলি, আমি তোমাদেরকে গত ক্লাসে 5টা অনুধাবন কোশ্চেন বাড়ির কাজ দিয়েছিলাম। তবে আমি বলবো এই বাড়ির কাজ কয়েকজন করেছো, আমার মেসেঞ্জারে খাতা পাঠিয়েছো, আমি অবশ্যই তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করনি, হয়তোবা কোনো কারণে করনি, কিন্তু আশা রাখছি আমরা যে বাড়ির কাজগুলো দিব সেই বাড়ির কাজগুলো অবশ্যই তোমাকে সম্পন্ন করতে হবে। কারণ তুমি যে সময়টা, যে সুযোগটা পাচ্ছ এই পরিস্থিতিতে, অর্থাৎ সবচেয়ে বড় যে সুযোগ, অবশ্যই তুমি ঘরে থাকতে পারছ। ঘরে থেকে তোমার কাজ হচ্ছে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা, আমাদের বাড়ির কাজগুলো করা। কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে স্বাভাবিক হলেই কিন্তু তোমাদের এক্সাম হবে, অর্থাৎ আমাদের কলেজে সে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যথারীতি আবার আমাদের সেই কার্যক্রমে যাব। এর কারণে তোমার ভাবার অবকাশ নাই যে আমাকে তো টিচাররা দেখছে না বা আমাকে তো স্যাররা দেখছে না, যে আমি যাই করি না কেন কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু তুমি মনে রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে যে পড়াশোনাটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। এই পড়াশোনার অংশটুকু তুমি কোনো দিন কাউকে শেয়ার করবে না, অর্থাৎ পড়াশোনার সার্টিফিকেটগুলো শুধুমাত্র তোমারই কাজে দিবে। শিক্ষার্থীরা, আশা রাখছি বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরের পয়েন্টে, অর্থাৎ পরের টপিকে। পরের টপিক হচ্ছে কার্যকর সমন্বয় সাধনের পূর্বশর্ত। কার্যকর সমন্বয় সাধনের পূর্বশর্ত। কার্যকর সমন্বয় সাধন এর পূর্ব শর্ত বা সহায়ক সমূহ খেয়াল করো। দুঃখিত। কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত, অর্থাৎ তুমি একটা প্রতিষ্ঠানের সমন্বয় সাধন করবে, সেটা কতটুকু কার্যকর হবে, অর্থাৎ কোন কোন কাজগুলো করলে বা কোন কোন প্ল্যানগুলো বা কোন কোন পরিকল্পনাগুলো যদি আগে থেকেই থাকে, আগে থেকেই তোমার পরিকল্পনার মধ্যে থাকে বা আগে থেকেই কিছু কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো যদি তুমি যথাযথভাবে পরিপূর্ণ করতে পারো তবেই তোমার সমন্বয় সাধন পরিপূর্ণ হবে, অর্থাৎ সঠিক বা কার্যকর সমন্বয় সাধন হবে। খেয়াল করো, কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত প্রি কন্ডিশন, যেটা আর কি। খেয়াল করো, পূর্ব শর্ত, আরেকটা হচ্ছে বা সহায়ক সমূহ। কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত অর্থাৎ প্রি কন্ডিশন কোনগুলো? একটা সমন্বয় সাধন আমি করব, কিন্তু সেটা সঠিক হলো কিনা, কার্যকর মাপের হলো কিনা, কার্যকর হবে কিনা বা আদৌ হচ্ছে কিনা, সেই সব কিছুর জন্য অবশ্যই আমাকে সঠিকভাবে এগোতে হবে। অর্থাৎ আমি কোন কাজটা আগে করলে যে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, সেই জিনিসগুলো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, যে শর্তগুলো এখানে প্রথম একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত কি? একটা জ্ঞানমূলক কোশ্চেন আসে, কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত কি? তোমরা আশা রাখছি খাতা নিয়েই বসেছো। আমি আবারও বলছি, যদি খাতা না নিয়ে থাকো খাতাটা অবশ্যই সাথে নিয়ে নাও, তাহলে তোমাদের মেমোরিতে এই লেখার কারণে পড়াটা খুব দ্রুত স্থায়ী হবে যদি তুমি আমার কথার সাথে সাথে লিখতে পারো, শোনার পরে যদি লিখতে পারো। কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত কি? যে শর্ত আগে থেকে, খেয়াল করো, যে শর্ত, আমি সংজ্ঞাটা লিখছি, যে শর্ত আগে থেকে, যে শর্ত
যে শর্ত আগে থেকে বহাল থাকলে, যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজতর হয়। যে শর্ত আগে থেকে বহাল থাকলে, যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজ হয়। খেয়াল করো, যে শর্ত আগে থেকে বহাল থাকলে, অর্থাৎ তুমি একটা কাজ করবে বা সমন্বয় সাধন করবে, কিন্তু সমন্বয় সাধনের আগে এই কাজগুলো যদি তোমার আগে থেকেই দেওয়া থাকে, আগে থেকে সেট করা থাকে, তবে তোমার কার্যকরটা সঠিক হবে। যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজ হয়, তাকে কার্য সম্পাদনের পূর্ব শর্ত বা কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত বা সহায়ক সমূহ বলে। খেয়াল করো, সহজতর হয় তাকে কার্য সম্পাদনের পূর্ব শর্ত বলে বা সহায়ক সমূহ বলে। শিক্ষার্থীরা খেয়াল করো, যে শর্ত আগে থেকে, অর্থাৎ যে কন্ডিশনগুলো আগে থেকেই তোমার বহাল আছে, কার্য সম্পাদন সহজ হয়। যে শর্ত আগে থেকে বহাল থাকলে কাজটি করতে সহজ হয়, তাকে কার্য সম্পাদনের পূর্ব শর্ত বলে। আবারও খেয়াল করো, যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজ হয়, তাকে কার্য সম্পাদনের পূর্ব শর্ত বলে। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে, যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজ হয়, তাকে কার্য সম্পাদনের পূর্ব শর্ত বলে। যেমন তুমি খেয়াল করো, তোমাদের বইটাতে সুন্দর করে একটা উদাহরণ দেয়া আছে যে তুমি গ্রামের বাড়ি যাবে তোমার নিজস্ব একটা গাড়ি দিয়ে। এখন তোমাকে আগেই খেয়াল রাখতে হবে যে আমি ঘুম থেকে উঠেই আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাহলে কি আমার গাড়িটা সঠিকভাবে বা সঠিক মতো আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা সেটা তোমাকে আগে থেকেই যাচাই করে নিতে হবে। সেটা, অথবা যে রাস্তা দিয়ে তুমি যাবে সেই রাস্তাটা সঠিক কিনা সেটা তোমাকে আগে থেকেই চিন্তা করে রাখতে হবে। যদি ভালো না থাকে তাহলে এর বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে, অথবা বিকল্প কোনো যানবাহনের ব্যবস্থা করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। আবারও বলতেছি, খেয়াল করো, যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজ হয়, তাকে কার্য সম্পাদনের পূর্ব শর্ত বলে। উদাহরণ হিসেবে আমরা দিয়েছিলাম যে আমি ঘুম থেকে উঠে গ্রামের বাড়ি যাব, সেখানে যাওয়ার আগে আমাকে আগে থেকেই চিন্তা করে রাখতে হবে যে গাড়িটা ঠিকঠাক মতো আছে কিনা, অথবা আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা ঠিকঠাক মতো আছে কিনা। এগুলোই হচ্ছে সমন্বয় সাধনের পূর্ব শর্ত, কার্যসমূহের পূর্ব শর্ত। অর্থাৎ যদি গাড়িটা ঠিকঠাক মতো যায়, আমি আগে থেকে জেনে থাকি, তাহলে কিন্তু আমার সেই কাজটি সম্পন্ন করতে সহজ হবে। এখন আমি গ্রামের বাড়ি যাব, কিন্তু সেই রাস্তা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমার গাড়িটা নষ্ট নাকি ভালো সেটা সম্পর্কে আমার কোনো জানা নেই। আমি ঘুম থেকে উঠলাম, গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট দেওয়ার পরে দেখলাম যে গাড়ি চলছে না, বা অর্ধেক রাস্তায় যাওয়ার পরে গাড়ি খারাপ হয়ে গিয়েছে, অথবা এই রাস্তার পরিবর্তে আমি যদি আরেকটা ভালো রাস্তা ছিল সেখান দিয়ে যদি যেতাম, তাহলে আমার সেই সময়টা, অর্থাৎ আমার যে নির্দিষ্ট সময় ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার, মানে গ্রামের বাড়ি যাওয়ার, সেইটুকু আমি সম্পন্ন করতে পারতাম। কিন্তু এখানে কার্যকর পূর্ব শর্তগুলো যদি ভালো মতো, পূর্ব শর্তগুলো যদি যাচাই বাছাই আমি না করি, তাহলে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না। খেয়াল করো, পূর্ব শর্তসমূহ যেগুলো ছিল, এগুলোর ক্ষেত্রে, শর্তগুলোর ক্ষেত্রে কি কি ছিল? প্রথমটা খেয়াল করো, যে সহজ সংগঠন কাঠামো। সহজ সংগঠন কাঠামো, সহজ সংগঠন কাঠামো। এখন আমি যে সংগঠন কাঠামোর সমন্বয় করব, সেই সংগঠন কাঠামোর সম্পর্কে
বা সেই সংগঠন সম্পর্কে বা সেই সংগঠনের প্রত্যেকটা কাজ খুব জটিল, প্রত্যেকটা বিভাগের সাথে আর একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের কাজ সহজ না, নানা ধরনের ঝামেলা থাকে, নানা ধরনের সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রে অর্থাৎ যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা সঠিক মাপের না বা সঠিক মানের না, সেই ক্ষেত্রে আমার কিন্তু সমন্বয় সাধন করার জন্যে যে পূর্ব শর্তটা থাকা দরকার সেটা কিন্তু আর সঠিক মতো হচ্ছে না। অর্থাৎ সহজ সংগঠন কাঠামো যদি থাকে তাহলে আমি খুব দ্রুতই প্রত্যেকটা বিভাগের কর্মীদের সাথে ভালো মতো তাদের কাজগুলো নিয়ে কাজ করা যাবে, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টা করতে পারবে। একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের কমিউনিকেশন সঠিক হবে যদি হয়, অর্থাৎ এক কথায় যদি সংগঠন কাঠামো অর্থাৎ সংগঠনের স্ট্রাকচারটা ফ্রেমটা সহজ হয় তবেই সমন্বয় সাধন সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। 2 নম্বর পয়েন্ট, সুসংহত পরিকল্পনা। খেয়াল করো, সুসংহত পরিকল্পনা। আমরা এই যে এখানে সমন্বয় সাধনের সংজ্ঞার ক্ষেত্রে পড়েছিলাম, আবারও আমি সেই পূর্বের ক্লাসে যাচ্ছি। সমন্বয় সাধনের সংজ্ঞার ক্ষেত্রে পড়েছিলাম যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সুসংহত বা একত্রিত করার যে পদ্ধতি সেটাই ছিল সমন্বয় সাধন। সুসংহত শব্দটার মানে হচ্ছে কি, সুসংহত পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনাগুলো একটার সাথে আরেকটার সম্পর্ক থাকতে হবে। এখন বিক্রয় বিভাগ, উদাহরণ হিসেবে আমি বলতে পারি, বিক্রয় বিভাগ চিন্তা করলো যে তার বিক্রয়ের মাত্রা 25% বৃদ্ধি করবে। এখন খেয়াল করো, বিক্রয় বিভাগ চিন্তা করলো 25% তার সেল বাড়াবে, কিন্তু উৎপাদন বিভাগ কিছুই জানে না, অর্থ বিভাগ কিছুই জানে না। তার মানে কি, তাদের মধ্যে একটা সম্পর্ক বা সেই প্ল্যানটার মধ্যে একটা কমিউনিকেশনের গ্যাপ আছে। যদি পরিকল্পনাটার মধ্যে একটা সম্পর্ক থাকতো, অর্থাৎ বিক্রয় বিভাগ চিন্তা করেছে যে 25% বিক্রয়ের পরিমাণ বাড়াবে, তার মানে কি উৎপাদন বিভাগকেও সেই অনুযায়ী কাজ করতে হবে, অর্থ বিভাগকেও সেই অনুযায়ী অর্থ বরাদ্দ দিতে হবে। অর্থাৎ যে প্ল্যানগুলো হচ্ছে সেই প্ল্যানগুলোর মধ্যে অবশ্যই একটা সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ সুসংহত পরিকল্পনা কিন্তু সঠিক সমন্বয় সাধনের আরেকটা পূর্ব শর্ত, কার্যকর সমন্বয় সাধনের আরেকটা পূর্ব শর্ত। এরপরে খেয়াল করো, সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, সমন্বিত শব্দটা মানে কি, সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। খেয়াল করো, সমন্বিত প্রাতিষ্ঠানিক, কি বুঝতে পারছো তো? আশা রাখছি বুঝতে পারছো সবাই। সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, খেয়াল করো, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য যে একটা বিভাগের উদ্দেশ্য এক ধরনের, আরেকটা বিভাগের উদ্দেশ্য আরেক ধরনের, আরেকটা বিভাগের উদ্দেশ্য আরেক ধরনের, তাহলে কিন্তু হবে না। প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগের উদ্দেশ্য কিন্তু একটা হতে হবে। যে আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাকশনে যাবে শার্ট, অর্থাৎ শার্ট সে উৎপাদন করবে। এখন যদি বিক্রয় বিভাগ চিন্তা করে আমি শুধু শার্ট সেল দিব, কিন্তু উৎপাদন বিভাগ শার্ট তৈরি করছে না, তাহলে সে সেল কোথা থেকে দিবে? তার মানে কি, প্রত্যেকটা বিভাগের সাথে একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের সমন্বিত মানে সমন্বয় থাকতে হবে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য যাই হোক না কেন, প্রত্যেকটা বিভাগের মধ্যে অবশ্যই একটা সমন্বয় থাকতে হবে, অর্থাৎ সম্পর্ক থাকতে হবে, একটা লিয়াজও থাকতে হবে। সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হচ্ছে তাই। তারপরে দেখো, এরপরে হচ্ছে যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। শিক্ষার্থীরা, কার্যকর যোগাযোগ, তুমি যদি সঠিকভাবে তোমার প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রতিষ্ঠানের বাইরে যোগাযোগ সম্পন্ন করতে না পারো, তাহলে তোমার প্রতিষ্ঠানের বা
একটা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা থাকে সেই লক্ষ্য পৌঁছানো সহজ হবে না। অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে অনেক ধরনের ঝামেলা তাকে পোহাতে হবে। টপিকটা কি ছিল? কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা। কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। খেয়াল করো, কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা তার মানে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের যোগাযোগ অবশ্যই ভালো মতো থাকতে হবে। এইখানে উদাহরণ হিসেবে বলা যায় যে উৎপাদন বিভাগের নিচের স্তরে একটা অংশে বা একটা ভাগে কাপড় উৎপাদন হচ্ছে বা প্রোডাকশন হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা মেশিন নষ্ট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কি হবে? উৎপাদন থেমে যাবে। এখন যদি ওই বিভাগের কর্মকর্তারা মনে করে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার পরে সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ বরাদ্দ দিবে, তারপর সেই অর্থ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেই অর্থ নিয়ে আবার বাইরে যোগাযোগ করে সেই মেশিন ঠিক করার ব্যবস্থা করতে হবে, মেরামত যে করবে তার সাথে যোগাযোগ করতে হবে। এই যে মাঝখানে সময়টা গেল, সেই সময়টার কারণে প্রতিষ্ঠানের প্রোডাকশনের পরিমাণ অনেক নিচের দিকে চলে যাবে, অনেক কমে যাবে। সেই কারণে কি করতে হবে? যে কার্যকর যোগাযোগটার ব্যবস্থা প্রতিষ্ঠা করার মানেটাই হচ্ছে যে উৎপাদন বিভাগের যে সমস্যাটা হয়েছে সেটা কারো সাথে কোনো ধরনের যোগাযোগ না করে সরাসরি যার মাধ্যমে মেরামত করা যায় তার সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ সেই পাওয়ারটুকু যদি উৎপাদন বিভাগের হাতে থাকে তবে কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। আর যদি কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তার মানে আমার সমন্বয় সাধনটা অবশ্যই কার্যকর হবে। আশা রাখছি সবাই বুঝতে পারছো। পরের পয়েন্ট খেয়াল করো, প্রয়োজনীয় কর্তৃত্ব অর্পণ। প্রয়োজনীয় কর্তৃত্ব অর্পণ। তোমরা মনে হচ্ছে যে বই খোলার পরে খালেকুজ্জামান স্যারের বই থেকে হয়তো বা পাচ্ছ না। খেয়াল করো, আমি কয়েকটা বই থেকে পয়েন্টগুলো নিয়েছি, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। তবে পয়েন্টগুলো তোমার বইয়ে যেগুলো দেয়া আছে সেগুলোর আলোকেই কিন্তু আলোচিত হচ্ছে। দেখো, কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ। কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ। খেয়াল করো, তার মানে কি? ওই যে এখানে ছিল যে কর্তৃত্ব অংশটুকু মানে দায়িত্ব থাকলো উৎপাদন বিভাগের, শুধুমাত্র দায়িত্ব থাকলে হবে না, অর্থাৎ কর্তৃত্ব থাকলেই হবে না, পাওয়ার থাকলেই হবে না, সেই পাওয়ারটা শো করার ক্ষমতাও থাকতে হবে। অর্থাৎ একটা বিভাগকে পাওয়ার দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো যে আপনার দায়িত্ব হচ্ছে এই কাজটা সম্পন্ন করা, আপনি এই কাজটা করবেন। তার মানে করা পর্যন্তই না, অবশ্যই তাকে করতে হবে। অর্থাৎ সেই অর্পণটুকু, সেই পাওয়ারটুকু আবার দিতে হবে তাকে যে হ্যাঁ আপনাকে এই কাজটা করতে হবে। তবে কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণটাও কিন্তু একটা পূর্ব শর্ত হিসেবে কাজ করছে, কার সমন্বয় সাধনের পূর্ব শর্ত হিসেবে কাজ করছে। পরের পয়েন্ট, দক্ষ ব্যবস্থাপনা। দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। খেয়াল করো, দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ তার মানে আমার প্রতিষ্ঠানের অবশ্যই ব্যবস্থাপনাকে অর্থাৎ ম্যানেজমেন্ট অংশটাকে দক্ষ করতে হবে। যদি আমার প্রশাসন দক্ষ না হয়, আমার ম্যানেজমেন্ট, আমার ব্যবস্থাপনা, আমার প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজকর্ম দক্ষ না হয়, তবে কিন্তু কার্যকর সমন্বয় সাধন সম্ভব হবে না। অর্থাৎ দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণটা হচ্ছে আরেকটা কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত, অর্থাৎ প্রি কন্ডিশন। কার?
সমন্বয় সাধন কার্যকর করার জন্য অবশ্যই ব্যবস্থাপনাটাকে দক্ষ হতে হবে। যত্রতত্র ব্যবস্থাপনা, নর্মাল ব্যবস্থাপনা বা যে ব্যবস্থাপনা দিয়ে যে হ্যাঁ হলো না এরকম যদি হয়, তাহলে কিন্তু ব্যবস্থাপনার সমন্বয়ের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু কার্যকর হবে না। হয়তো বা হবে, কিন্তু সঠিক মাপের বা সঠিক মাত্রায় হবে না। এরপরে খেয়াল করো, আশা রাখছি বুঝতে পেরেছো যে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। এরপরে হচ্ছে যে আমি শুধুমাত্র কর্মীদেরকে দিয়ে কাজ করিয়েই নিব, তাদেরকে দিয়ে আমি দক্ষ ব্যবস্থাপনা করলাম, কর্তৃত্ব, দায়িত্ব অর্পণ, কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা ইত্যাদি ইত্যাদি, এত কিছু চাপ। তারপরে কর্মীদের মধ্যে একটা সময় মনে হবে যে এত পরিমাণে কাজ আমি করছি, কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্য, হয়তোবা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে আমাদের কাজের বিনিময়ে, অর্থাৎ শ্রমিকদের কাজ করার কারণে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কি পাচ্ছি, তার মধ্যে তখন এই একটা সুপ্ত বাসনা, একটা আকাঙ্ক্ষা কাজ করবে। তখন কর্মীদের জন্য দক্ষ ব্যবস্থাপনার একটা কাজ হবে কর্মীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা। খেয়াল করো, অর্থাৎ উপঢৌকন এর ব্যবস্থা, ঢৌকন এর ব্যবস্থা। অর্থাৎ যদি কর্মী মনে করে যে আমি যদি এই কাজটা ভালো মতো বা সময় মতো সম্পন্ন করতে পারি, তাহলে এটার জন্য আমি অবশ্যই একটা ভালো মানের পুরস্কার আশা করতে পারি আমার প্রতিষ্ঠান থেকে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মীর ভিতরে একটা উৎসাহ কাজ করবে সেই কাজটা ভালো মতো সম্পন্ন করার জন্য। তখন কিন্তু সে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার পূর্বের মতো কাজগুলো সম্পন্ন করবে। অর্থাৎ উপঢৌকনের ব্যবস্থা যদি থাকে, তার মানে কি, পূর্ব শর্ত হিসেবে যদি একটা পূর্ব শর্ত যে তুমি যদি ভালো মতো কাজ করতে পারো, তবে তোমাকে পুরস্কারের ব্যবস্থা করা হবে বা পুরস্কৃত করা হবে। তখন কিন্তু কর্মী চিন্তা করবে যে হ্যাঁ, আমি কাজটা ঠিকমতো করি, তবে আমি পুরস্কার পাবো। অর্থাৎ যে লক্ষ্যমাত্রা থাকবে সেই লক্ষ্যে পৌঁছানো কিন্তু খুব একটা সহজ হয়ে যাবে যদি এই পূর্ব শর্তটা সমন্বয় সাধনের মধ্যে থাকে, তবে কিন্তু কাজ সহজ হবে। এটা হচ্ছে কার্যকর সমন্বয় সাধনের আরেকটা প্রি কন্ডিশন। এরপরে খেয়াল করো, তত্ত্বাবধান পরিসর নিশ্চিত করা। তত্ত্বাবধান পরিসর নিশ্চিত করা, খেয়াল করো, তত্ত্বাবধান পরিসর নিশ্চিত করা বলতে তত্ত্বাবধান অর্থাৎ একজনের আন্ডারে, উদাহরণ হিসেবে আমি আগে বলছি, একজনের আন্ডারে মনে করো 50 জন কর্মী দেয়া আছে, যে আপনি একজন কর্মকর্তা এই অফিসের, আপনি কি করবেন, এই 50 জনের দেখভালের দায়িত্ব আপনি নেবেন। তাহলে কি হবে, সে করতে পারবে। কিন্তু এখানে যদি তাকে 50 জন না দিয়ে যদি দেওয়া হয় যে আপনার দায়িত্ব হচ্ছে এই 20 জন কাজ কিভাবে করছে তাদের তদারকি সম্পন্ন করা, তাহলে তার জন্য কাজটা কি হবে, সহজ হয়ে যাবে না? অবশ্যই তার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ 50 জনের দেখভালের দায়িত্ব তার উপর ছিল, এখন তাকে দেওয়া হয়েছে 20 জনের। তার মানে কি, একটা কর্মী, একটা নির্বাহী অফিসারকে দিয়ে, একটা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে যতটুকু কাজ করানো উচিত, অর্থাৎ তাকে দিয়ে যতটুকু সঠিক মাত্রা আদায় করা যাবে ততটুকু কাজ আমাকে দিতে হবে। তাহলে কি হবে, আমার তত্ত্বাবধান পরিসর নিশ্চিত করা। এখন হ্যাঁ, তাকে আমি বললাম যে আপনার ক্যাপাসিটি বা আপনার ক্ষমতা হচ্ছে 20 জনকে ভালো মতো দেখভাল করার, কিন্তু আপনি 100 জনের দায়িত্ব নিয়ে নেন। সে হয়তো বা পারবে কাজটি, কিন্তু ভালো মতো পারবে না। সেই ক্ষেত্রে তার জন্য কি হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কষ্ট হয়ে যাবে। সেই কারণে কাম্য তত্ত্বাবধান পরিসরটা যতটুকু দরকার ঠিক ততটুকুই করতে হবে, যদি ওই ব্যবস্থাটা থাকে। অর্থাৎ ওই পূর্ব শর্তটাই কিন্তু কার্যকর সমন্বয় সাধনের আরেকটা পূর্ব শর্ত। এরপরে কাম্য তত্ত্বাবধান পরিসর নিশ্চিত করা। এরপরে কি আছে আমাদের, খেয়াল করো, এরপরে আছে স্বেচ্ছামূলক সমন্বয় অর্থাৎ স্বতঃস্ফূর্ত সমন্বয়। এটা হচ্ছে কার্যকর সমন্বয় সাধনের আরেকটা পূর্ব শর্ত। কর্মীদেরকে তুমি যদি চাপ দাও, সে হয়তোবা কাজ করবে, কিন্তু কাজটি কিন্তু ভালো মতো হবে না। অর্থাৎ
তার স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করতে হবে। যদি কাজ সে স্বেচ্ছা প্রণোদিত হয়ে করে তাহলে সেই কাজটাকে ভালোবেসে করবে, মনোযোগ দিয়ে করবে, সেই কাজটি কিন্তু তখন নিখুঁত হবে, সুন্দর হবে। অর্থাৎ স্বেচ্ছামূলক সমন্বয়। খেয়াল করো, স্বেচ্ছামূলক সমন্বয়, তার মানে সে নিজে নিজে অর্থাৎ তার সে কাজগুলো করার জন্য চেষ্টা করবে। শিক্ষার্থীরা এরপরে খেয়াল করো, একটা সুনির্দিষ্ট পলিসি, রীতি, পদ্ধতি প্রতিষ্ঠা করা, এটাও কিন্তু একটা কার্যকর সমন্বয় সাধনের আরেকটা প্রিকন্ডিশন, মানে আরেকটা পূর্ব শর্ত। রীতিনীতি নির্দিষ্ট করে দিতে হবে, পলিসি সুনির্দিষ্ট নিশ্চিতকরণ। সর্বশেষ পয়েন্ট, সুনির্দিষ্ট রীতিনীতি, পলিসি, পদ্ধতি নিশ্চিতকরণ। যে তুমি যদি চিন্তা করো যে আমি আজকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করব আমার প্রোডাকশন বাড়ানোর জন্য, কর্মীরা সেটাতে অভ্যস্ত হবে, 1 মাস সেই পদ্ধতি চলবে। হঠাৎ করে আমি আরো একটা পদ্ধতি তৈরি করলাম কর্মীদেরকে কাজ করানোর জন্য, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে কর্মীরা যে কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তারা কিন্তু হঠাৎ করে নতুন আরেকটা পদ্ধতি যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা সেই কাজটা ভালো মতো আর করতে পারবে না। তার মানে সেটাকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে, অর্থাৎ একটা সময়ের জন্য সেটা নির্দিষ্ট করে দিতে হবে যে এতদিন আপনারা এই পদ্ধতিতে কাজ করবেন। খেয়াল করো, এখানে উদাহরণ হিসেবে যদি তুমি বলো যে একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের একটা বিভাগের কতগুলো কর্মচারী শার্টের হাতা তৈরি করছিল, একটা বিভাগের কতগুলো কর্মচারী শার্টের কলার তৈরি করছিল, বাটন লাগাচ্ছিল আরেকটা বিভাগ, প্যাকেট করছিল আরেকটা বিভাগ। এখন যে কর্মচারীগুলো সব সময় শার্টের হাতা তৈরি করে, অর্থাৎ সে বছরের পর বছর শার্টের হাতা তৈরি করতে করতে সে ওইটার উপর যে নিখুঁত কাজটা সম্পন্ন করতে পারে, হঠাৎ করেই যদি তাকে বলা হয় যে আপনি কাল থেকে শার্টের কলার তৈরি করবেন, অবশ্যই তার জন্য এটা আকাশ থেকে পড়ার মতোই অনেকটা মনে হবে। এর কারণটা হচ্ছে কি, সে সবসময় শার্টের হাতা তৈরি করছে, হঠাৎ করে যদি তাকে বলা হয় শার্টের কলার তৈরি করতে, সে হয়তোবা পারবে, কিন্তু তখন কি হবে? কাজটা নিখুঁত হবে না, কাজটা সুন্দর হবে না। অর্থাৎ একটা পদ্ধতি দিতে হবে, যে পদ্ধতিটা হ্যাঁ আপনাদের কাজ হচ্ছে এটাই করা, যত্রতত্র সেই পদ্ধতি, পলিসি বা পদ্ধতিগুলো চেঞ্জ করা যাবে না। যদি এটা হয় তবেই সেটা পূর্ব শর্ত হিসেবে কাজ করবে, তখন সেটা কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পূর্ব শর্ত সমূহ এবং গুরুত্বগুলো ভালো করে বুঝতে পেরেছো। এটা ছিল লেকচার 2, অর্থাৎ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সমন্বয় সাধনের লেকচার 2 এর ক্লাস। আমি তোমাদের এই সমন্বয় সাধনের আরো একটি ক্লাস নিব, সেখানে আমরা অনেকগুলো উদ্দীপক নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেই বাড়ির কাজগুলো অবশ্যই কারা কারা দিয়েছো আমি আগামী ক্লাসে অবশ্যই পড়ে পড়ে তোমাদেরকে শোনাবো। তোমাদের HW আমি আবারও দিচ্ছি আরেকটা। তোমরা এখানে এই যে 4টা পয়েন্ট আমরা পড়ালাম 2টা ক্লাসে, প্রথমটা ছিল সমন্বয় সাধনের ধারণা, তারপরে ছিল সমন্বয় সাধনের নীতিমালা, তারপরে ছিল সমন্বয় সাধনের গুরুত্ব, তারপরে হচ্ছে কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্ত বা সহায়ক সমূহ। এখান থেকে তোমার গত ক্লাসে বাড়ির কাজ ছিল 5টা হোমওয়ার্ক প্রশ্ন। এখন তোমার বাড়ির কাজ হচ্ছে এই 4টা পয়েন্ট থেকে তোমাকে উদ্দীপক তৈরি করতে হবে। অর্থাৎ উদ্দীপক প্রশ্ন যেগুলো আছে, সৃজনশীল প্রশ্ন যেগুলো আছে, সেখান থেকে তুমি 3টা প্রশ্ন তৈরি করবে তোমার ইচ্ছা মতো। সৃজনশীল প্রশ্ন 3টি, এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। কয়টি প্রশ্ন? সৃজনশীল প্রশ্ন HW 3টি, সৃজনশীল প্রশ্ন HW 3টি। এখন তোমরা খেয়াল করো যে এই চ্যাপ্টারের সবথেকে বেশি কোশ্চেন যেটা আসে সেটা কিন্তু উদ্দীপক সবসময় বেশি মাপে আসে তোমার আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম নীতিমালা থেকে। অর্থাৎ
নীতিমালাটা তোমাকে এমনভাবে আত্মস্থ করতে হবে যাতে তুমি খুব ভালো করে সমন্বয় সাধনের এই চ্যাপ্টার থেকে প্রশ্নের অ্যান্সার করতে পারো। আজকে যে টপিকটা আমি পড়িয়েছিলাম সেখান থেকে তোমাদের একটা সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব। আশা রাখছি তোমরা সবাই বুঝতে পারবে। খেয়াল করো, আশা করছি তোমরা এই দুইটি ক্লাস অলরেডি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় একটু মনোযোগ দিয়ে এই সবগুলো নিয়ে একটু বসতে হবে বাসায়। তুমি যদি বাসায় পড়াশোনা না করো, একেবারেই পড়াশোনা না করো, সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু সোজা একটা চ্যাপ্টার না। এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি একটু জটিল একটা চ্যাপ্টার, কিন্তু তারপরেও যেভাবে পড়িয়েছি আশা রাখছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রশ্নটা ছিল, আমি আগে বলেছিলাম যে আমি 4টি প্রশ্নই অর্থাৎ ক খ গ ঘ আগে পড়বো, তারপরে উদ্দীপক পড়বো। ক নম্বরে ছিল ব্যবস্থাপনা কি, খ নাম্বার হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য কেন ব্যাখ্যা করো, গ নাম্বার যেটা থেকে আমি এখন তোমাদের পড়ালাম, মিস্টার সালামের ব্যবহৃত যোগাযোগ ধরন, মিস্টার সালামের ব্যবহৃত যোগাযোগ ধরন পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে কোন ধরনের। অর্থাৎ একটা পয়েন্ট ছিল দক্ষ যোগাযোগ, কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করা, কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এখানে কোনটা আলোচনা হচ্ছে দেখো, মিস্টার সালাম একটা বড় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। তিনি ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে অধস্তন ম্যানেজারদের সাথে সারাক্ষণই যোগাযোগ ও তথ্য আদান প্রদান করেন ও নির্দেশনা দেন, ফলে তার প্রতিষ্ঠানে সমন্বিত কাজ চলে। মিস্টার আরিফ আরেকটি প্রতিষ্ঠানের মুখ্য কর্মকর্তা, একজন ছিল মিস্টার সালাম, আরেকজন হচ্ছে মিস্টার আরিফ। আমার প্রশ্ন কিন্তু মিস্টার সালামের ব্যবহৃত যোগাযোগ ধরন পক্ষসমূহ অংশগ্রহণের ভিত্তিতে কোন ধরনের ছিল। মিস্টার আরিফ আরেকটি প্রতিষ্ঠানের মুখ্য কর্মকর্তা, তিনিও যোগাযোগের একই পদ্ধতি ব্যবহার করেন, কিন্তু তার অধীনস্থ বিভাগসমূহ যার যার করণীয় আলাদাভাবে ঠিক করে কাজ করে, ফলে মিস্টার আরিফের প্রতিষ্ঠানে শৃঙ্খলার বড়ই অভাব। গ নম্বর প্রশ্নটা ছিল, মিস্টার সালামের ব্যবহৃত যোগাযোগ ধরন পক্ষসমূহের ভিত্তিতে বা পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে কোন ধরনের। সেটা ছিল যে মিস্টার সালাম একটা বড় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, তিনি ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে অধস্তন ম্যানেজারদের সাথে সারাক্ষণই যোগাযোগ করেন, অধস্তন ম্যানেজারদের সাথে সারাক্ষণই তিনি যোগাযোগ করেন। খেয়াল করো, তোমরা যদি আগের একটা চ্যাপ্টারে পড়ে থাকো, যোগাযোগ সচরাচর প্রতিষ্ঠানের ভেতরে করা যায়, আরেকটা করা যায় প্রতিষ্ঠানের বাইরের কর্মকর্তাদের সাথে। প্রতিষ্ঠানের ভেতরে কর্মকর্তাদের সাথে যদি হয়ে থাকে সেটা হবে অভ্যন্তরীণ যোগাযোগ। এখানে বলা হচ্ছে যে মিস্টার সালামের ব্যবহৃত যোগাযোগ ধরন পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে কোন ধরনের, তাহলে কি হবে অভ্যন্তরীণ যোগাযোগ। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে সমন্বিত পরিকল্পনায় মিস্টার আরিফের প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা দূর করতে পারে। হ্যাঁ, দূর করতে পারে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই বই থেকে 4-5টা সৃজনশীল পড়ো, দেখা যাবে যে প্রশ্নগুলোর ম্যাক্সিমাম না, প্রায় সবগুলোই বলা যায় তোমাদের যে আগের টপিক ছিল একটা, যে সমন্বয় সাধনের নীতিমালা সমূহ, সেই নীতিমালার আলোকেই কিন্তু তোমার গ আর ঘ প্রশ্নের উত্তর সচরাচর হচ্ছে। বোর্ড কোশ্চেনগুলোর দিকে যদি তুমি তাকাও এই চ্যাপ্টারে, সেখানেও কিন্তু একই, প্রায় সবগুলোর ক্ষেত্রেই যে সমন্বয় সাধনের যে নীতিমালাটা ছিল সেটার উপরে জোর বেশি দেওয়া হচ্ছে। আমি আগামী ক্লাসে সমন্বয় সাধনের লাস্ট একটু অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2-1টা সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব, তারপরে কয়েকটা পার্ট আছে, সিপিএম আছে, ক্রিটিক্যাল পথ মেথড যেটা সিপিএম, তারপরে আছে পার্ট প্রোগ্রাম এক্সিকিউশন রিভিউ টেকনিক, এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সামনের ক্লাসে। আর পরের একটা চ্যাপ্টার আমি আবার শুরু করব। আশা রাখছি তোমরা এতক্ষণ খুব মনোযোগের সাথে ক্লাসটি সম্পূর্ণ করেছো। আশা রাখছি তোমরা এই বাড়ির কাজগুলো অবশ্যই যথাযথভাবে সম্পন্ন করবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকো, আবার সামনের সপ্তাহে দেখা হবে। এবং তোমরা সেই প্রত্যেকটি ক্লাস অনলাইনের প্রত্যেকটি ক্লাস খুব গুরুত্বের সাথে সম্পন্ন করো প্রত্যেকটি ক্লাস। এবং এই দুর্যোগের সময়ে তোমরা এখন যেহেতু আক্রান্তের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে, সে কারণে একটা কাজ অবশ্যই তোমাদের করতে হবে, ঘরের বাইরে বের হওয়া যাবে না। অর্থাৎ তোমার মাধ্যমে তুমি যদি হয়তোবা ভাবতে পারো যে অনেকেরই তো হচ্ছে না, আমি বাইরে বের হলাম একটু, কিন্তু কখন কি হয় সেটা তো আর বলা যাবে না। অর্থাৎ তোমার মাধ্যমে যেন তোমার পরিবারের কোনো ক্ষতি না হয়। অর্থাৎ তুমি ঘরেতেই থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।